লুম্পেন সংগঠনে তৃণমূল নিজেদেরকে গড়ে তুলল। এই অংশটার যে তৃণমূলীকরণ, এই অংশটার যে বিজেপিকরণ গোটা দেশে, সেইটার ভিতর থেকে কিছুটা প্রগতিশীল, কিছুটা ধর্মনিরপেক্ষতা এবং কিছুটা অবশ্যই চরম দক্ষিণপন্থা, তার অংশ হয়ে কংগ্রেস রয়ে গেল। এখনো তো কংগ্রেসের অভ্যন্তরে এই সংঘাত আছে, থাকতে বাধ্য। শ্রেণী ব্যবস্থা যদি থাকে তাহলে এটা থাকতে বাধ্য। ফলে সেখান থেকে সেই শ্রেণী ব্যবস্থায় যে শ্রেণী আমার সঙ্গে আসতে পারে, সেই শ্রেণীকে জয় করার চেষ্টা কমিউনিস্টরা করবে, এটা তো স্বাভাবিক। অশোক সেনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে অশোক সেন এটা ঘোষণা করছেন যে তিনি জনতা দলে যোগ দেবেন এবং জনতা দলের বিজয় চাইছেন। তখন তিনজন হাত তুলে দাঁড়াচ্ছেন। এটার সঙ্গে ক্লাস, শ্রেণী, দাবিটা তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, দাবিটা তো শ্রেণীহীন সমাজ না। কিন্তু অটল বিহারী বাজপেয়ী তো প্রতিনিধিত্ব করে আসছে। অটল বিহারী বাজপেয়ী তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসির দাবিতে একমত। সেই আন্দোলনের প্রধান নেতার নাম জয়প্রকাশ নারায়ণ। সেটা একমত না, সেটা পলিসি ছিল যে জনসংঘ নাম থেকে বোর্ডটাকে, সেটা অটল বিহারী বাজপেয়ী জবাব দেবেন। সেই মুহূর্তে না আপনি হাত দেখাচ্ছেন কেন বুঝলাম, কেন ভাববেন? সেই মুহূর্তে রেস্টোরেশন অফ ডেমোক্রেসির প্রশ্নে যে আমার সঙ্গে আসবে, একদিনের জন্য আসবে হলেও তাকে আমি দেব। পরের দিন সে আমায় ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একদিনের জন্য আসবে যদি হয়। যখন হিটলার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে জার্মানিতে, সেই সময়ের প্রধান বিপদ কি জার্মানির শ্রেণী আন্দোলন নাকি ফ্যাসিবাদ? তখন আমি বিজেপিতে নাও ভোট দিতে পারি। তাহলে তো বলছেন যে সুন্দরবনে বাগেরহাট থেকে বাঁচে নদীতে, কুমিরের নদীতে ঝাঁপ না, এগুলো অতি সরলীকরণে, মানে সেই সরল মানুষদের জন্য কিছু মনে করবেন না। এটা ওই রামছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, অতএব রবীন্দ্রনাথ রামছাগল মার। এই লজিকগুলো, এই লজিকগুলো রাজনৈতিক বিকল্প কি ভাবলো তাহলে? আরে মানুষ কি ভাবলো? মানুষ ঠিক বোঝে। মানুষই তো ভেবে ঠিক করলো বিকল্প চাই। মানুষই তো ভেবে ঠিক করলো পাল্টানো দরকার। এত তো সবাই মিলে করলো, আমরাও করলাম। মানুষ সরলতার জায়গা থেকে মানুষই তো ঠিক করলো। তার মানুষকে, মানুষের উপর ভরসা হারানো পাপ। মানুষ ঠিক সময় মতো বুঝবেন কোনটা কোন সময় করা দরকার, মানুষ সময় মতো করবেন। মানুষ যদি মনে করেন বিজেপিকে 50 বছর রাখা দরকার রাখবেন, মানুষ যদি মনে করেন বিজেপিকে 5 বছর পর সরিয়ে দেওয়া দরকার দেবেন। মানুষের উপর ভরসা হারানো পাপ। সংবাদদের নিজস্ব একটা ধর্ম আছে, তার নাম সারদা ধর্ম। এখন সেই সারদা ধর্ম পালনকারী মানুষকে দিয়ে আপনি যদি জয় শ্রীরাম বলাতে চান, সেটা আপনার ভয়ে বলতে পারে, কিন্তু মন থেকে তো বলবে না। কিন্তু ইতিহাস বলছে তো তাদের হিন্দু হওয়ার প্রবণতা অনেক বেশি কাজ করছে বেশ কিছুদিন ধরে। ঠিক, একদম ঠিক। মতুয়াদের দেখুন না, একদম ঠিক বলছেন। কিন্তু মতুয়াদের যে সবচাইতে বড় কাজ, এগুলো তো বলা হয় না, যারা মতুয়া রাজনীতি করে তারা বলে না। হরিচাঁদ ঠাকুর চাঁড়ালকে নমশূদ্রে রূপান্তরিত করার লড়াই লড়েছিলেন। মতুয়ারা অরিজিনালি চাঁড়াল, তাদেরকে চাঁড়াল বলে ডাকা হতো। তাদের শিক্ষার সুযোগ ছিল না, তাদের স্পর্শ করা হতো না, এটসেট্রা এটসেট্রা। সেই চাঁড়ালকে নমশূদ্রে রূপান্তরিত করার লড়াইটা হরিচাঁদ ঠাকুর লড়লেন এবং জিতলেন। তাহলে এই রাজনীতি কৌশলে মোকাবিলা করতে গিয়ে বামেরা, এই আইএসএফ বলুন বা আরো অন্যান্য কিছু সংগঠন রয়েছে যারা সত্যি সত্যি একটু প্রগতিশীল ভাবনা চিন্তা করেন, যাদের মধ্যে ধর্মনিরপেক্ষতার বিষয়গুলো রয়েছে, তারা এই লাল ঝান্ডার নিচে না থেকে তারা তাদের বিকল্প একটা শক্তির প্রয়োজনীয়তা অনুভব করলো। তো সেটাও তো বাম দলের জন্য একটা বলতে পারেন ব্যর্থতা। Disclaimer. The information provided by the speaker, present or on the IDOT platform is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। এই মুহূর্তে আপনারা জেনে গেছেন যে বিজেপি তাদের পরিষদীয় নেতা মনোনীত করেছেন শুভেন্দু অধিকারীকে, এবং শুভেন্দু অধিকারী আমাদের ভাবী মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
তৃণমূল প্রধান বিরোধী দলে থাকছে। প্রথম থেকেই কিন্তু এই কথাটা বলে আসছিল তৃণমূল এবং বিজেপি যে বামেরা ভোট কাটুয়া, কংগ্রেস ভোট কাটুয়া, অর্থাৎ তারা ভোট কাটবে। স্বাভাবিকভাবেই দেখা গেল কিন্তু যে ভোট তারা খুব একটা বেশি কাটেননি, কিন্তু বামেদের ভোট বামেদের কাছেই ছিল। অর্থাৎ যে 5.71% ভোট ছিল সেই ভোটটাই কিন্তু মোটামুটি দাঁড়িয়ে আছে ভোট শেয়ার আর কি 4.45%। তৃণমূলেরই ভোটটা বিজেপিতে গেছে, সেটা তো আলাদা প্রসঙ্গ। কিন্তু বামেদের এত ক্ষয়িষ্ণু অবস্থা কেন? মিটিং মিছিলে আমরা তো এবার দেখেছি অসংখ্য মানুষ গেছেন বামেদের, এবং আমরাও ভেবেছিলাম যে 15-20টা আসনে নিশ্চয়ই এবার বামেরা খুব সামান্য মার্জিন হলেও তারা পাবেন, কিন্তু না। একটাই বামেদের জন্য সুখবর, তারা শূন্যতা কাটাতে পেরেছেন এবং মুর্শিদাবাদের ডোমকল থেকে তারা একটি আসন জয় করেছেন এবং আরেকটি আসন তাদের জোটসঙ্গী আইএসএফ পেয়েছেন। অর্থাৎ বাম এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির মধ্যে দুজন যাচ্ছেন বাম এবং আইএসএফ থেকে, আর দুজন যাচ্ছেন কংগ্রেস থেকে। হুমায়ুনের প্রসঙ্গটা এখানে তুলছি না। বামেদের একজন প্রাজ্ঞ নেতা, প্রবীণ নেতা এবং যিনি তথ্য নিয়ে কথা বলেন, এরকম একজন নেতা হচ্ছেন তন্ময় ভট্টাচার্য, যিনি এই উত্তর দমদম কেন্দ্র থেকেও কিন্তু জিতেছিলেন, মানে বিধায়ক হয়েছিলেন। তার বাড়িতে গিয়েই আমি একটি সাক্ষাৎকার নিয়ে জানতে চেয়েছিলাম যে বামেদের এই ক্ষয়িষ্ণুতার কারণটা কি, এত দিনকার একটি সংগঠন। তার সঙ্গে আমার একটি আলোচনা হলো, সেই আলোচনাটি আপনাদের কাছে আমি তুলে ধরছি। দেখুন, নমস্কার, দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। আজ 5 মে, নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে গতকাল। পরিষ্কার ছবিটা ফুটে উঠেছে। গেরুয়া ঝড়, প্রথম দিকে বোঝা যাচ্ছিল না যে ঝড় কিনা, পরে বোঝা গেল না ঝড়। গেরুয়া ঝড়ে ঘাস ফুল একদম উড়ে গেল। তার মধ্যেই একটা খুশির খবর, সেটা হচ্ছে বামেদের কাছে খুশির খবর, সেটা হচ্ছে শূন্যতা কাটাতে পেরেছে। এবং সেই যে মাও বলেছিলেন না গ্রাম থেকে শহর ঘেরো, সেই গ্রাম মুর্শিদাবাদ কিন্তু মান রক্ষা করেছে বামেদের। তারা একটি আসন দিয়েছে, আর সহযোগী আইএসএফ তো আসন গতবারও পেয়েছিল, এবারও পেয়েছে। এখন এই 4 তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন, 4 মে। 1919-এ বেইজিং এ তখন নাম ছিল পিকিং। তখন এই সাম্রাজ্যবাদী আর এই সামন্তবাদী যে রাষ্ট্র ব্যবস্থা, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন চীনের ছাত্র সমাজ। আবার এই দিনেই শিকাগোর হে মার্কেটে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের ওপর গুলি চলেছিল। মানে ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিন। আর ভারতবর্ষ তথা বাংলায় তো 4 মে একটা পরিবর্তন হয়ে গেল। বিজেপি অঙ্গ কলিঙ্গ এবং বঙ্গ জয় করে ফেললো। আমরা এখন আছি সিপিআইএম এর একজন প্রবীণ নেতা এবং একজন বিজ্ঞ, রীতিমতন পড়াশুনো করেন সকাল থেকে রাত পর্যন্ত, সেরকম একজন নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময়বাবু, খুব নমস্কার আপনাকে জানাচ্ছি, আপনি আমাদের একটু সময় দিয়েছেন। ঘটনা হচ্ছে যে ছবিটা তো পরিষ্কার হয়ে গেল, তো কি বুঝছেন, কি হলো? তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে তীব্র ঘৃণা, আমি ক্ষোভ, ক্রোধ এসব শব্দবন্ধকে দূরে সরিয়ে রেখে বলবো ঘৃণা। এই নির্বাচন তৃণমূলের বিরুদ্ধে মানুষের তীব্রতম ঘৃণার বহিঃপ্রকাশ। নির্বাচনের 3 মাস আগে থেকে কথা বলা মানুষ এই কথাটা বলছিলেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর না, এবার এদের বিদায় দিতে হবে। এই যে এবার এদের বিদায় দিতে হবে, মানুষের এই মনোভাবটাকে বিজেপি কয়েনেজ করেছিল পাল্টানো দরকার। মানুষের মনোভাবের সঙ্গে বিজেপির কয়েনেজটা মিলে গেছিল। আর উল্টো দিকে বাস্তব রাজনীতির জমিতে তৃণমূলকে সরকার থেকে হটিয়ে সরকার গঠন করতে পারবে কে, এই প্রশ্নের নিঃসন্দেহেই ভোটারদের কাছে উত্তর ছিল বিজেপি।
এই প্রশ্নে আমরা পিছিয়ে ছিলাম, এই প্রশ্নে জাতীয় কংগ্রেস পিছিয়ে ছিল। 2016 সালে এই প্রশ্নে আমরা এবং জাতীয় কংগ্রেস আসন সমঝোতা করে অনেক এগিয়ে ছিলাম। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ 2016তেই ঘটেছিল। তৃণমূলের সঙ্গে আমাদের ভোটের ডিফারেন্স ছিল 7% মাত্র। সেই 7% ভোটের ডিফারেন্স মানে হচ্ছে প্রত্যেক 100 জনে 3.5 জন লোক ওদের ভোট না দিয়ে আমাদের ভোট দিলে সেদিনই সরকার বদলে যেত। কিন্তু আমরা বা জাতীয় কংগ্রেস সেটাকে সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারিনি মানুষের ক্ষোভকে। 2016 এই ফলের পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং আরএসএস উভয়কেই তাদের ন্যারেটিভ বদলাতে হলো। তারা বুঝলো যে এখানে তৃণমূলের বিকল্প হিসাবে বামপন্থীরা উঠে আসছে, জাতীয় কংগ্রেস উঠে আসছে। বিজেপি চায় কংগ্রেস মুক্ত ভারত, আর খুব স্বাভাবিকভাবেই আরএসএস চায় কমিউনিস্ট বিহীন ভারত। কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাতেও বোঝা গেছে উনি উল্লসিত হয়েছেন এটা ভেবে যে কমিউনিস্টদের কোনো সরকার আর এই দেশে রইল না, এবং বললেন যে এটা খালি সরকারের পরিবর্তন না, এটা ভাবনার পরিবর্তন। এই যে কমিউনিস্ট বিরোধী ভাবনাকে বিকশিত করবার জন্য আরএসএস এর যে প্রয়াস, সেই প্রয়াসের স্বাভাবিক অঙ্গ হিসাবেই আরএসএস যখন বুঝলো বামেরা উঠে আসছে, তখন বামেদের উঠতে দেওয়া যাবে না। আরএসএস এর প্রধান মোহন ভাগবত থেকে শুরু করে আরএসএস এর একাধিক নেতা নেত্রী এই কথা বারবার উল্লেখ করলেন। এমনকি আরজিকরের সময়ও মোহন ভাগবত বললেন আরজিকর নিয়ে আমরা এমন আন্দোলন করব না যাতে বামেরা সুবিধা পেয়ে যেতে পারে। ফলে তখন এই ন্যারেটিভটা নির্মাণ হলো যে আগে রাম পরে বাম। এটা অত্যন্ত পরিকল্পনা প্রসূত একটি ন্যারেটিভ। সেই ন্যারেটিভে আমাদের সমর্থক মানুষের একটা বড় অংশ বিশ্বাস করলেন। তারাও মনে করলেন যে আমরা পারবো না। এবং এই মনে করাটায় আরেকটা বাড়তি উপাদান হয়ে গেল হচ্ছে 2016 বিধানসভা নির্বাচনে যে কংগ্রেসের সঙ্গে আমরা আসন সমঝোতা করে লড়লাম, 2019 লোকসভা নির্বাচনে সেই কংগ্রেসের সঙ্গে আমাদের আর আসন সমঝোতা হলো না। আমরা পরস্পর বিরোধী হিসাবে লড়লাম। ফলে মানুষ যে 2016 দেখেছে আমাদেরকে কংগ্রেসের হয়ে ভোট চাইতে, কংগ্রেসকে আমাদের হয়ে ভোট চাইতে, তারা 2019 আর সেটা দেখলো না। আর ততদিনে বিজেপির এই আগে রাম পরে বাম এই ন্যারেটিভটা নির্মিত হয়ে গেছে 2018 পঞ্চায়েতের সময় থেকেই নির্মিত হয়েছে। ফলে সেইটা একটা সাফল্য পেল, যার জন্য 2019 বিজেপি 18টা আসন জিতল। 2021 তা কন্টিনিউ করলো, 2024 তা কন্টিনিউ করলো, 2026 তার সুনামি হয়ে ঝাঁপিয়ে পড়লো। আপনি ঝড় বলছেন, আমি বলছি সুনামি। এই রেজাল্ট সুনামি ছাড়া হয় না। ফলে এটা বিজেপির সুনামি, বিজেপির পক্ষের সুনামি, এবং মানুষের রায় মাথা পেতে মেনে নিতে হবে, বিজয়ীদের অভিনন্দন জানাতে হবে, এবং বিজয়ীদের কাছ থেকে প্রত্যাশা করতে হবে যে তারা যাতে গণতন্ত্রের পরিবেশ বজায় রাখেন। যে ঔদ্ধত্যের রাজনীতি বাংলা দেখেছে 2011 থেকে 2026 পর্যন্ত, সেই ঔদ্ধত্যের রাজনীতির অবসান ঘটান। যে দুর্নীতির রাজনীতি বাংলা দেখেছে, প্রায় দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক বললে কম বলা হবে, একটা এমন বিকেন্দ্রীভূত চরিত্রের দুর্নীতি তৃণমূল কংগ্রেস নির্মাণ করেছিল যে একেবারে নিচের তলার তৃণমূল কর্মীটা অব্দি বুঝেছিল দুর্নীতির অংশীদার হওয়া ছাড়া তার কাছে কোনো উপায় নেই। এই যে সকলকে দুর্নীতিতে জড়িয়ে দেওয়া, চোরজোচ্চ 2-4টে সব আমলে ছিল, বাম আমলে একটাও ছিল না, আমি এ দাবি করবো না, কিন্তু সে 100টা বুথের ভিতরে একটা লোক চোর। কিন্তু একটা দল, তার দলের সবকটা লোক চোর, কোনো না কোনো ভাবে সে কামায়। এই যে ব্যবস্থাপনাটা তৃণমূল চালু করেছিল, এটা একটা আর্ট। প্রাতিষ্ঠানিকতার ঊর্ধ্বে গিয়ে এই বিকেন্দ্রীকৃত দুর্নীতির যে স্ট্রাকচারাল পিরামিডটা তারা তৈরি করেছিল, সেটা মানুষের কাছে সহ্যের শেষ সীমা অতিক্রম করে গেছিল। স্বাভাবিকভাবেই মানুষ তৃণমূলকে ঘৃণা করতে শুরু করে। এবারের নির্বাচন সেই ঘৃণার বহিঃপ্রকাশ।
আপনি যেটা বলছেন প্রাতিষ্ঠানিক বলুন বা কর্পোরেট কায়দায় ডাকাতি বলুন বা দুর্নীতি বলুন যেগুলো হয়েছে, সেক্ষেত্রে তো এটাও কি হতে পারে যে প্রথম কথা হচ্ছে যে এখানে শিল্প নেই, একটা দল চালাতে হবে এবং দলকে সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে, ভোট আছে, আন্দোলন আছে, তার একটা খরচা আছে। এই খরচার টাকাটা কোথা থেকে আসবে? একদিকে তো রয়েছে বন্ডের টাকা, সেটা তো পরবর্তীকালে হলো। তার আগে থেকে এই যে ভাগের ব্যাপারটা বলেছিলেন মমতা ব্যানার্জি, 25%, 75%-এর একটা কথা বলেছিলেন, যেটা জমা দিতে হবে, যেটা আপনাদের পার্টিতে লেভি হিসেবে মানুষ তার নিজের অর্জিত পয়সা জমা দেয়, এটা ওরাও এক ধরনের লেভি তৈরি করে নিল যে আমাকে এই পয়সাটা দিতে হবে তোমাদের। তো এটা যখন ছড়িয়ে গেল, তো সাধারণ মানুষের মধ্যে দেখা গেল যে চাকরি নেই, বাকরি নেই, কাজ নেই, এদের সঙ্গে থাকলে পরে অন্তত কিছু ওই বালি সিমেন্ট করে এলাকায় এলাকায় পয়সা দিতে পারলে পরে আমাদের পকেটেও দুটো পয়সা আসবে, সুতরাং এই দলটাকে তারা নার্সিং করে গেছে। এটাও তো বাঙালির একটা চরিত্রের বিষয় তো কাজ করেছে ভোটারদের একটা বৃহৎ অংশের মধ্যে। কারণ আমি যদি 100 জন ধরি, তার মধ্যে 4 জন করে যদি তার ফ্যামিলি মেম্বার থাকে, তো 400 জন চলে এলো। এই ভোটগুলোও তো তাদের বাক্সে এতদিন পড়েছে। কি বলবেন? পড়েছে তো বটেই, পড়েছে বলেই তো এখনো 40% ভোট পেয়েছে, না বললে তো পেত না। দুর্নীতির সঙ্গে মানুষকে জড়িয়ে নিয়ে সেটাকে ভোটের বাক্সে ট্রান্সফার করা, এই যে রাজনীতি, এই রাজনীতিটা মমতা ব্যানার্জি আইপ্যাকের সাহায্য নিয়ে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের চাইতে সফলভাবে করেছেন। এ নিয়ে কোনো সংশয় থাকার কারো কোনো কথা নয়, দ্বিধা থাকারও কারো কোনো কথা নয়। এখন এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা যেমন 100 জনের ভিতর 4 জনকে এই অ্যাডভান্টেজ দিয়েছে, তার জন্য 400 জন ভোটার উপকৃত হয়েছেন, তেমন 100 জনের ভিতর 6 জনকে এটা দেয়নি, তার জন্য 600 জন ভোটার অনুপকৃত হয়েছেন। কিন্তু সেগুলোকে তো বলা যায় অতৃপ্ত আত্মা। আপনি অতিরিক্ত আত্মা বলতে পারেন, কিন্তু বাস্তবে তো সেগুলো অতিরিক্ত আত্মা না। তবে আপনি যেটাকে তৃপ্ত আত্মা বলছেন, সে তো কোনো অসৎ পথে তৃপ্ত আত্মা না, অসৎ পথে তৃপ্ত আত্মা। এবং শেষ পর্যন্ত অসতের সংখ্যা যতই বাড়ুক, সতের সংখ্যা তার চাইতে বেশি থাকে সব সমাজে। ফলে এই যে সৎ মানুষেরা, তারা তো একটা বিকল্প খুঁজছিলেন। বিকল্পটা ঠিক খুঁজলেন না ভুল খুঁজলেন, ওটা অন্য আলোচনার বিষয়, আমি সে আলোচনাটায় আজকে ঢুকতে চাইছি না। কিন্তু তারা একটা বিকল্প খুঁজছিলেন। এখন বিকল্প হিসাবে নিজেকে হাজির করার কৃতিত্বটা বিজেপির। তাদের রাজনীতি, তাদের স্ট্র্যাটেজি, তাদের স্লোগান, তাদের প্রচার, তাদের কৌশল, তাদের প্রশাসনকে ব্যবহারের যোগ্যতা, তাদের নির্বাচন কমিশনকে ব্যবহারের যোগ্যতা, এই সবকিছুর যোগফল। আপনি যে প্রসঙ্গটা বললেন যে সৎ মানুষের সংখ্যা বেশি, কলকাতা প্রেস ক্লাবে গত বছর ওই ইলেকট্রাল বন্ডের সময় প্রশান্ত ভূষণ এসেছিলেন। সেটা তৃণমূলের যে বুদ্ধিজীবী মহল, তাদের দ্বারা অনুষ্ঠিত এই অনুষ্ঠানটা প্রশান্ত ভূষণ এসেছিলেন। সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম, উনি বারবার বলছিলেন যে এই ইলেকট্রোবন্ডের টাকাগুলো প্রত্যেকটি সংসদীয় রাজনৈতিক দল নিয়েছে, বিজেপি সবচেয়ে বেশি নিয়েছে, তারপর তৃণমূল নিয়েছে, নানান কথা হচ্ছিল। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে বামেরা কত টাকা নিয়েছে, বিশেষ করে সিপিআইএম কত টাকা নিয়েছে। উনি ওই তৃণমূল বুদ্ধিজীবীদের অনুষ্ঠিত যে অনুষ্ঠান, সেখানে পরিষ্কার বললেন না ওইটাই তো একমাত্র পার্টি যারা নেয়নি এবং এই ব্যাপারে তারা প্রথম পদক্ষেপ নিয়েছে, এটা প্রশান্ত ভূষণ বললেন। এবং সেখানে কিন্তু আলো করে বসে আছেন তৃণমূলের নেতারা এবং তার বুদ্ধিজীবীরা। তাহলে আপনারা কিন্তু একটা সততার পরিচয় রাখলেন যে ইলেকট্রল বন্ডের টাকা প্রত্যাখ্যান করেছেন। না, একটা কেন, আপনি যেমন আমি এক কথা বলছি যে এটা একটা পয়েন্ট হতে পারে। পরবর্তীকালে আরো অনেক বিষয় রয়েছে, আপনাদের জীবনযাত্রার মান থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে মানুষ সব খবরই রেখেছে। সততার দিক থেকে আপনাদের কোষ্ঠী পাথরে ঘষে নেওয়ার ব্যাপারটা মানুষের কাছে ছিল। তবুও মানুষ বিরোধী আসন থেকে একদম শূন্য করে দেওয়ার জায়গায় নিয়ে গেল। এটা কি সিপিএম এর ওপর ঘৃণা, কি বাম দলেদের ওপর ঘৃণা? এটা কি ঘৃণা বলবো নাকি বলবো? না,
এক নম্বর কথা হচ্ছে যে আপনি যে বললেন একটা না, আসলে ধরুন 34 বছর তো আমরা সরকার চালিয়েছি, আমাদের 200 জনের বেশি মন্ত্রী হয়েছে 34 বছরে। একজন মন্ত্রীর বাড়িতে সিবিআই এসছে, একজন মন্ত্রীর বাড়িতে ইডি এসছে। মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসে বাম আমলের দুর্নীতি ধরবার জন্য 17টা তদন্ত কমিশন আর একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। অশোক ভট্টাচার্যকে ধরবেন, গৌতম দেবকে ধরবেন, নিরুপম সেনকে ধরবেন, অনেক নাম উনি ঘোষণা করেছিলেন। 15 বছরে একটা কমিশন বা সেই তদন্ত কমিটি আর রিপোর্ট প্লেস করেনি। একজনের বাড়িতে সিবিআই এর, ইডির, এমনকি সিআইডির রেড উনি করাতে পারেননি। না, সেটার ব্যাপারে উনি আবার বলেছেন যে এরা যখন মহাকরণ থেকে গেছে সমস্ত কিছু চুরি করে ফাইল নিয়ে গেছে, আমরা সেই জন্য প্রমাণগুলো খুঁজে করতে পারিনি। আজকেও কিন্তু সেই একই প্রতিধ্বনি দেখছি যে অর্ডার হয়ে গেছে নবান্ন থেকে যেন কেউ ফাইল নিয়ে বেরোতে না পারে। এখন এই ফাইল কি নির্বাচনে যাওয়ার আগে সরে যায়নি? মানে সাধারণ বুদ্ধিতে বোঝায় আপনাদেরও ফাইলগুলো, ওনার অভিযোগ যে আপনারা তার আগেই সরিয়ে ফেলেছেন বলে সেভাবে প্রামাণ্য তথ্য দিতে পারেননি বলে তদন্তের গতি আর এগোয়নি। এটা ফাইলগুলো দেখিয়েছিলেন, সেগুলো কি উনি তো টেলিভিশনে এতগুলো ফাইল হাতে করে নিয়ে দেখিয়েছিলেন। এই যে গৌতম দেবের জমি কেলেঙ্কারির ফাইল উনি তো দেখিয়েছিলেন, আমি তো দেখাইনি। তাহলে সে ফাইলগুলো কে গিলে ফেললো? উনি গিলে ফেললেন। তাহলে আপনি দেখালেন। তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই ফাইলগুলো? বলছি একটা ফাইলও কেউ নিয়ে আসেনি। আপনার মনে থাকবে মমতা ব্যানার্জি এখন পর্যন্ত রাজ্যপালের কাছে বোধহয় পদত্যাগ পত্র পাঠান না, এখন পর্যন্ত নয়, এখন পর্যন্ত পাঠাননি। বুদ্ধদেব ভট্টাচার্য ওই দিনই মানে যখন সফল ঘোষণাও হয়নি, তৃণমূলের মেজরিটি যখন ঘোষণাও হয়নি, তখনই নির্বাচনের গতি প্রকৃতির আজ অনুমান করে সম্ভবত 3টের সময় মহাকরণ থেকে বেরিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে গেছিলেন। এই যে সৌজন্য, জনগণের রায় মাথা পেতে নেওয়ার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাকে মর্যাদা দান, এটা বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিলেন। মমতা ব্যানার্জি কালকে ধুয়ে মুছে সাফ হয়ে গেল, আজ এখন পর্যন্ত দেখাতে পারেননি। মানে ক্ষমতা আঁকড়ে থাকার, যতক্ষণ ক্ষমতাটা আছে ততক্ষণ পর্যন্ত তার অপব্যবহার করার কৌশলটা মমতা ব্যানার্জি বাকি সকলের চাইতে ভালো জানেন। আমি তো ক্ষমতা ছাড়া কোনোদিন প্র্যাকটিক্যালি থাকেনও নি। ফলে এর প্রশ্নটা স্বতন্ত্র। যদি সত্যি সত্যি এটা ঘটতো, ফাইল নিয়ে যাওয়া, তাহলে ফাইল নিয়ে যাওয়ার একটা না একটা ক্লু বেরোতো। তাও তো বেরোতো না 15 বছরে। 15 বছর তো কম সময় না এটা বের করবার জন্য। তার একটা ক্লু বেরোতো। একটা রাইটার্স বিল্ডিং থেকে সাক্ষী পাওয়া যেত, একটা চাপরাশি বলতো, একটা অফিসার বলতো। এমন একটা লোককেও তো মমতা ব্যানার্জি তৈরি করতে পারলেন না 15 বছরে। তার মানুষ তো এটা বুঝেছে, তাহলে বোঝার পরেও তারপর আমি আসছি। ফলে এই সততা অসততার পাটে কোনো আলোচনায় যাওয়ারই কোনো প্রয়োজন নেই তৃণমূলের সঙ্গে বামপন্থীদের। আমি ওই যে কথাটা বললাম, 2016 নির্বাচনে মানুষ আমাদের উপর ভরসা করেছিলেন। 18 পঞ্চায়েত থেকে আগে রাম পরে বামের ন্যারেটিভ এলো। 19 কংগ্রেস আর আমরা একসাথে লড়তে পারলাম না, আলাদা হয়ে গেলাম। তাহলে মানুষ যে সম্মিলিত শক্তিটার উপর ভরসা করেছিলেন, সেই সম্মিলিত শক্তিটা নিজেরাই সম্মিলিত থাকলো না। এজ এ রেজাল্ট 2021 মানুষ তাদের উপর ভরসা করলেন না। কিন্তু মানুষের ভোটিং টেন্ড তৃণমূল বিরোধী। এই ভোটিং টেন্ডের পুরো অ্যাডভান্টেজটা বিজেপি পেল, এবং বিজেপি বুঝে গেল 1998 1 জানুয়ারি মমতা তৃণমূল দলের জন্ম দিয়েছিলেন, আর 1998 29 মার্চ মমতা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। 30 মার্চের আনন্দবাজারের হেডিং ছিল, আমার খুব ভুল না। একদম ঠিক। এই যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বার কথা তিনি ঘোষণা করেছিলেন, সেই বিজেপি ফ্রন্টে এসে গেছে তো অনেক আগেই, তার হাত ধরে। বামেরা যখন চলে যাচ্ছে তখন আরএসএস এর স্কুল 607টা। মমতা যখন গেলেন আরএসএস এর স্কুল 13,700। বোঝাই যাচ্ছে কতটা ফ্রন্টে এসেছে বিজেপি। এই যে বিজেপিকে এতটা ফ্রন্টে নিয়ে এলেন, তার তো একটা ফল আছে, তার তো একটা রেজাল্ট আছে। বিজেপি ফ্রন্টে আসবে
আর উনি যিনি এক সময় বিজেপিকে প্রথম সাংসদ উপহার দিয়েছিলেন, তিনি একচেটিয়া রাজত্ব করে যাবেন, এই দুটো তো একসাথে চলতে পারে না। ফলে যা হওয়ার তাই হয়েছে। এর দায় সবটা মমতা ব্যানার্জি। বিজেপি সাফল্য এনে দিয়েছেন মমতা ব্যানার্জি। বিজেপির প্রথম যাকে ধন্যবাদ জানানো উচিত তিনি মমতা ব্যানার্জি। সে তো সুকান্ত বলেছেন যে মমতা দলকে তো আমরাই জন্ম দিয়েছি। হ্যাঁ, দিয়েছে তো। শ্রমিক ভট্টাচার্য বলেছে যে যদি ডেলিভারি রুমে লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ী না থাকতেন তাহলে তৃণমূল জন্মাতো না। একদম কোটাল। উমা ভারতী শান্তি রীতাম্বরা 2011 ভোটের সময় বলেছিলেন, আমরা RSS এর পক্ষ থেকে সম্পূর্ণ মমতা ব্যানার্জির হয়ে প্রচার করেছি এবং মমতা ব্যানার্জির নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রচুর অর্থ সাহায্য করেছি। 2011 নির্বাচনের পরে বলেছিলেন। এই প্রসঙ্গটা আমি আসছি, তার আগে আপনাকে যে আরেকটা জিনিস আমি জানতে চাইছি, সেটা হচ্ছে আপনি বলছেন যে 2011-তে মমতা চলে আসার পর 2016-তে কংগ্রেসের সঙ্গে একটা ফ্রন্ট তৈরি করার নির্বাচনী সমঝোতা একটা এটা করে দরকার ছিল এর বিরুদ্ধে লড়াই করার জন্য। তার মানে তৃণমূল এমন একটা শক্তি যেটা তখন আর বামেদের পক্ষে একা সম্ভব হচ্ছে না, কংগ্রেসকে নিয়ে করতে হবে, এবং করলেন। তখনও দেখা গেল বামেরা কিন্তু নেতৃত্বের কথা মেনে সুশৃঙ্খল পার্টি হিসেবে কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু কংগ্রেসের ভোটটা যেটা বামফ্রন্টে আসার কথা ছিল সেই ভোটটা কিন্তু আসেনি। তার আরেকটা কারণ আমার যেটা মনে হয়েছে, যখন কংগ্রেস রাজত্বের সময় বামফ্রন্ট আন্দোলন করছে তখন কিন্তু কংগ্রেসকে বলা হয়েছিল শ্রেণী শত্রু। তাহলে যে পার্টি সমর্থক কিংবা যে পার্টির সঙ্গে সরাসরি কাজ করছে তারা কয়েক বছর আগে শুনেছে যে কংগ্রেস শ্রেণী শত্রু, সেই কংগ্রেস আবার যখন সংসদীয় রাজনীতির প্রয়োজনে ভোটের সফর সঙ্গী হয়ে পড়ছে তখন তাদের মনেও তো একটা দ্বিধা কাজ করেছে। সেই দ্বিধা কাটানোর মতন তো আমি পার্টির থেকে সেরকম ভাবে পরিষ্কার কোনো বক্তব্য তখন শুনতে পাইনি। আমি 2016 ভোটের আগের কথাই বলছি। আমি আপনাকে কথা বলছি না যে আপনি ভুল বলছেন, আমি আপনাকে কথাও বলছি না আপনি 100 ঠিক বলছেন। বেশ, আপনি ভুল বলছেন না, তার কারণ হচ্ছে এই রাজ্যে বামপন্থীদের বিকাশ কংগ্রেস বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে। শত্রু অবশ্যই 47 সাল থেকে 77 সাল পর্যন্ত তো বামপন্থীরা কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে। 67, 69, আধা ফাঁসিবাদী সন্ত্রাস, জরুরি অবস্থা, সব তো কংগ্রেসেরই অবদান। এই যে 1100 শহীদ, সে তো কংগ্রেসের হাতেই শহীদ। ফলে কংগ্রেসের প্রতি বামপন্থীদের ঘৃণা থাকাটা স্বাভাবিক। আবার কংগ্রেসও যেহেতু বামপন্থীদের বিরুদ্ধেই লড়েছে, লড়ে কখনো জিতেছে কখনো হেরেছে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লড়েছে, কংগ্রেসেরও বামপন্থীদের সম্পর্কে দোদুল্যমানতা, দোলাচল, অবিশ্বাস থাকাটা স্বাভাবিক। এই দুটোই স্বাভাবিক। এই দুটো স্বাভাবিকের মাঝখানে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে 2016 পরিস্থিতিতে তৃণমূলকে পরাজিত করবার জন্য এই ঐক্য দরকার। এটা যে কংগ্রেসের ভোটার, যে বাম ভোটার উপলব্ধি করেছিলেন রাজনৈতিক দিক থেকে, তারা ভোট দিয়েছেন। যে কংগ্রেসের ভোটার, যে বাম ভোটার উপলব্ধি করেননি তারা হয়তো দেননি। একদম নিখুঁতভাবে অঙ্ক কষে কষে কে দিয়েছেন আর কে দেননি এটা বের করা সম্ভব না। জেনারেলি এই স্টেটমেন্ট করে দেওয়া যায় না কোনো কংগ্রেসের ভোট আমরা পাইনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি দমদম উত্তরে আমি জিতেছিলাম, কংগ্রেসের অনেক সমর্থক আমায় ভোট দিয়েছিলেন, এবং এটা আমি অতীতেও বহুবার বলেছি, আমি আজও বলছি, আমি ভবিষ্যতেও বলবো। আমি রাজনীতিতে অকৃতজ্ঞতার শিকার হতে রাজি নই। আবার উল্টো দিক থেকে এমন অনেক আসন আছে যে আসনে কংগ্রেস আমাদের ভোট দিয়েছিল। ফলে এই যে ভোটটা দিয়েছিল এটা যেমন সত্য, আবার কোথাও কোথাও দেয়নি এটাও তেমন সত্য। এই দুটো সত্যের মাঝখান থেকে আপনাকে সঠিক সত্যটা বের করে আনতে হবে, whether it was needed politically or not। তাহলে সত্য বলবো না প্রয়োজন বলবো? আরে অবশ্যই রাজনীতি তো প্রয়োজনের, সবসময় সত্য হতে হবে, প্রয়োজনের সত্যই তো না, রাজনীতি তো প্রয়োজনের সত্য। ধরুন 1900 কত সাল আমার মনে পড়ছে না, ভিভি গিরি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদপ্রার্থী, ওদিকে নীলম সঞ্জীব রেড্ডি, আমরা ভিভি গিরিকে সমর্থন করেছিলাম। তো সেই সময় তো আধাফাসিবাদী সন্ত্রাস চলছে। আমাদের কাছে আধাফাসিবাদী সন্ত্রাসের চাইতে বড় মনে হয়েছিল যে সেই সময় ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ানো দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম সমর্থন।
আবার ইন্দিরা গান্ধী যখন ব্যাংক জাতীয়করণ করলো তখন আমরা সমর্থন করেছিলাম, অনেকে বিরোধিতা করেছিল। আবার ইউপি এক সরকার, আমরা কোনো মন্ত্রী না হয়ে আমরা সমর্থন করেছি। এই যে বাস্তবতাগুলো, অর্থাৎ রাজনীতি তার বাস্তব প্রয়োজনে কখন কোন পরিস্থিতিতে কোন মোড় নেবে, এইটা বোঝার নামই তো নেতৃত্ব। তার মানে কি আপনি লেনিনের কথা মতো বলবেন যে এক পা সলিড ফেলতে গেলে 3 পা পিছু তো কোনো ক্ষতিকারক নয়, এরকম যে কথা বলেছেন? কেন লেনিনের কথা মতো বলবো? আজকে তো মার্কসের জন্মদিন, আজকে মার্কসের জন্মদিন, 209তম জন্মদিন মার্কসের। আজকে মার্কসের কথা বলি, চেঞ্জ ইজ দ্য অনলি আনচেঞ্জেবল ফিচার অফ দিস চেঞ্জিং ইউনিভার্স। পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল দুনিয়ার একমাত্র অপরিবর্তনীয় সত্য। তাহলে এই যে আমার 70 সালে রাজনীতি যা ছিল, আমার 2000 সালে রাজনীতি তাই থাকবে, আমার 2026 সালে রাজনীতি তাই থাকবে, এটা পরিবর্তন না। পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমার রাজনীতিকে পরিবর্তিত হতে হবে। তৎকালীন সমাজ ব্যবস্থার ক্রাইকে আমার বুঝতে হবে। 70-এর পশ্চিমবাংলার ক্রাই ছিল ডেমোক্রেসি, 2011-র পশ্চিমবাংলার ক্রাই দুর্ভাগ্যজনকভাবে হয়েছিল পরিবর্তন। 2026-এর পশ্চিমবঙ্গের ক্রাইও পরিবর্তন, পাল্টানো। তাহলে 1977-এর যে সরকার গঠিত হলো সংসদীয় রাজনীতিতে, আমি 67-69-এর কথা বাদ দিচ্ছি, আমি সেটা একটা অন্যরকম সময় ছিল। 9 মাস 7 মাস। 77-এ যখন একটা স্পষ্ট জায়গাতে জনমত পেয়ে আপনারা ক্ষমতায় এলেন, তাহলে সেই সময় যে দুটো শব্দ আমরা তার আগে থেকে শুনে আসতাম, যে যেটা হচ্ছে, যেটা বললাম আপনাকে, একটা হচ্ছে যে কংগ্রেস হচ্ছে শ্রেণী শত্রু, সে কি তাহলে শ্রেণী মিত্রতে পরিবর্তিত হলো? একদমই না। না, জনগণতান্ত্রিক বিপ্লব সফল হোক কথাটা, সেটা তো এখন কোথাও একদমই না, দুটোর কোনোটাই ঠিক না। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দিক থেকে কংগ্রেস আজকেও, টুডে, যেদিন 2016 সালে আমাদের সঙ্গে জোট হয়েছিল সেদিনও কংগ্রেস বুর্জোয়া জমিদারদের পার্টি ছিল, আজও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বুর্জোয়া জমিদারদের পার্টি আর একচেটিয়া পুঁজিপতিদের পার্টি, ব্যবসাদারদের পার্টি, যেটা বিজেপি। না, আপনারা চেয়েছেন দুটো যেন কাছাকাছি না আসে, একটাকে সরিয়ে রাখা। বুর্জোয়াদের মধ্যেও তো রাঘব বোয়াল আছে। এই যে আদানি, আম্বানি, টাটা, ধরুন আপনি 20 বছর আগে নুন কিনতেন 1 টাকা কেজি, এখন কিনেন 30 টাকা কেজি। কেন? কারণ নুনটা টাটা বানায়। টাটার জিনিসের দামটা কিন্তু 30 গুণ বাড়লো। আপনি আর একটা জিনিসের নাম বলতে পারবেন যেটার দাম 30 গুণ বেড়েছে? একটাও নেই। নুন তো বেসিক একটা জায়গা। তার মানে টাটার প্রফিটটা 30 গুণ বাড়ুক। তাহলে একচেটিয়া পুঁজি, মনোপলি, তাকে আরো বেশি বিস্তৃত হলো। তাহলে গান্ধীজি এটা ভালো বুঝেছিলেন? অবশ্যই বুঝেছিলেন, অবশ্যই বুঝেছিলেন। ফলে এই যে আদানির হাতে সব দিয়ে দাও, আম্বানির হাতে সব দিয়ে দাও। ভারতবর্ষের 27টা নিউজ চ্যানেল আম্বানির হাতে, 16টা নিউজ চ্যানেল আদানির হাতে, সব এয়ারপোর্ট আদানির হাতে। না, আপনি মিডিয়ার কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। যে মিডিয়ার কথা আপনি বলছেন, যে এই একচেটিয়া পুঁজিপতিদের হাতেই সমস্ত মিডিয়া রয়েছে। যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলেও আমরা দেখতে পাবো এই মিডিয়ার দায়িত্ব কিন্তু রাজা মহারাজা দিয়ে রেখেছিলেন ব্রাহ্মণদের হাতে। তারাই মিডিয়াটা চালাতো, তারাই সংস্কৃতি, সাহিত্য, সমস্ত কিছু তারা ডমিনেট করেছে, তাদের মতন করে লিখেছে, সাধারণ মানুষের কাছে ছড়িয়েছে। তাহলে 6% 8% ব্রাহ্মণ্যবাদী, আর তার বাকি 92-98% হচ্ছে সাধারণ মাস। তাদেরও ব্রেন ওয়াশ করেছে কিন্তু ওই সাহিত্য দিয়ে। সে রামায়ণ বলুন, মহাভারত বলুন, যা কিছু, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার কাছে কথা হচ্ছে যে এই যে মিডিয়ার একটা আগ্রাসন থাকবে, এবং সেটা বিশেষ করে কমিউনিস্টদের ওপর। 1925-এ যখন তৈরি হলো RSS, তখনই বলে নিয়েছিল আমাদের প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্ট এন্ড মুসলিম, সেগুলোও তারা বলে রেখেছিল। আবার 1925-এ আপনাদের সংগঠনটাও যখন ঠিক মতন ভাবে তৈরি হলো, তাদের লক্ষ্য, তারা 100 বছর অপেক্ষা করে তাদের লক্ষ্যে পৌঁছতে পারলো। কিন্তু বাম সেভাবে সারা ভারতবর্ষে, যেখানে আপনাদের সুরজিৎ ছিলেন পাঞ্জাবে,
সেইভাবে কেন রাষ্ট্র ক্ষমতায় যখন সংসদীয় রাজনীতিতে এসছেন, তাই জন্য বলছি যে তাহলে এই ক্ষমতাগুলোর মধ্যে অন্যান্য প্রভিন্স গুলোতে বামেরা সেরকম ভাবে ছড়াতে পারলো না কেন? ওই কেরালা, ত্রিপুরা আর বেঙ্গল এগুলো ছাড়া। এটাও কি, আমি ওই মার্কসের জন্মদিন বলেই বলছি, আত্মসমালোচনা করো, এটাও কি আমাদের মানে বামেদের এটা আত্মসমালোচনার একটা বিষয় থাকে? একসময় ব্রাহ্মণ্যবাদ ভারতবর্ষের শ্রেণী শোষণের পূর্ব শর্ত। মূল চাবিকাঠি একই হলো, পূর্ব শর্ত আর মূল চাবিকাঠির অর্থ এক। সেই ব্রাহ্মণ্যবাদ বিকশিত করা হয়েছিল ভারতবর্ষে ধর্মের সঙ্গে তার মিশেল ঘটিয়ে, গোটা দেশটাকে জাতপাতে বিভক্ত করে নিম্ন বর্ণের শ্রমিকদের, কৃষকদের শোষণের জাতাকলে বেঁধে রাখবার জন্য। এইটা ছিল শোষণের একটা ফর্ম। যতক্ষণ পর্যন্ত সামন্ততান্ত্রিক সমাজ ছিল ততক্ষণ এটাই শোষণের মেন ফর্ম। সামন্ততান্ত্রিক সমাজের সাথে সাথে যখন পুঁজিবাদী সমাজ বিকশিত হওয়া শুরু করলো, তখন শোষণের ফর্ম বদলাতে লাগলো। ব্রাহ্মণের জায়গায় বৈশ্য অনেকটা উঠে এলো। এই ইতিহাসগুলো আপনি জানেন। এইটার পরিণতিতে শোষিত তারও বিভাজন ঘটল। আমরা যে শ্রেণী শোষণের কথা বলি, এই শ্রেণী শোষণটা স্পষ্টতর হলো, কিন্তু এই শ্রেণী শোষণটা আগে থেকেই বিদ্যমান ছিল জাতের নামে। আমাদের কমিউনিস্ট পার্টি জাতের নামে বিদ্যমান শ্রেণী শোষণকে গোটা দেশে ততটা অ্যাড্রেস করতে পারলো না যতটা কেরালায় অ্যাড্রেস করতে পারলো। কেরালা সবচাইতে সাফল্যের সাথে এটাকে অ্যাড্রেস করতে পেরেছে, বাংলাও অতটা সাফল্যের সাথে পারেনি। কিন্তু বাংলা একটা অন্য অ্যাডভান্টেজে কমিউনিস্ট পার্টির বিকাশ হলো, সেটা হচ্ছে উদ্বাস্তু আন্দোলন, শিক্ষক আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং সরকারি লেভেলের কর্মচারীদের আন্দোলন, তার সঙ্গে ছাত্র যুব। স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার যেহেতু বাংলায় বিপ্লবী আন্দোলনটা বেশি ছিল, সেটাও চলে এলো কমিউনিস্টদের সঙ্গে। ফলে এই সবটা মিলে বাংলায় বামপন্থার বিকাশ হলো। এই বিকাশটাকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা ব্যর্থ হয়েছি, নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছি। বরং অতীতে আমাদের শক্তিশালী জায়গা ছিল অন্ধ্রপ্রদেশ, অতীতে আমাদের শক্তিশালী জায়গা ছিল মহারাষ্ট্র। এই সমস্ত জায়গায় আমাদের সেই শক্তির ক্ষয় ঘটে গেছে, যা আমরা আর পুনরুদ্ধার করতে পারিনি। ফলে এইটা একটা অনেক বড় আলোচনা দাবি করে, শুধু এটা নিয়ে করতে হবে। এখন পরিস্থিতি হচ্ছে যে এই আত্মসমালোচনাটা তো আমাদের করতেই হবে এবং আমরা করছিও। প্রত্যেকটা পার্টি কংগ্রেসেই এই আত্মসমালোচনা হয়। আপনারা তার রিপোর্টও দেখেন, ছাপার আকারে পাওয়া যায় যে আমরা বিকশিত হতে পারছি না গোটা দেশে। পরিকল্পনা হয় কিন্তু আবার গিয়ে সেই বিকশিত হতে পারছি না গোটা দেশে, এই কনক্লুশনটাই থেকে যায়, কনক্লুশনটা বদলাচ্ছে না। সেটা নিশ্চয়ই পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তারা আরো গভীরভাবে বিবেচনা করবেন, আবার নতুন পথ অনুসন্ধানের চেষ্টা করবেন। তার সবটা বলে দেওয়ার মতো জায়গায় আমি নেই। কিন্তু পরের কথাটা যেটা, সেটা হচ্ছে যে কংগ্রেস তখনও ছিল, কংগ্রেস এখনো আছে, কিন্তু কংগ্রেসের ভেতরে কংগ্রেস তো আসলে অরিজিনালি ছিল একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে জোরদার ছিল, সেই প্ল্যাটফর্মে জমিদার ছিল, সেই প্ল্যাটফর্মে মিল মালিক ছিল, আবার সেই প্ল্যাটফর্মেই সাধারণ কৃষক ছিল, সেই প্ল্যাটফর্মেই বর্গাদার ছিল, সেই প্ল্যাটফর্মেই ভূমিহীন কৃষক ছিল, সেই প্ল্যাটফর্মেই কলকারখানার শ্রমিক ছিল। এই সবকিছুর সম্মিলনে যে প্ল্যাটফর্ম, যার জন্য গান্ধীজি স্বাধীনতার পরে বলেছিলেন এবার কংগ্রেস তুলে দেওয়া হলো, কিন্তু তুলে দেওয়া হলো না, সেটাই রাজনৈতিক দল হয়ে গেল। কিন্তু কংগ্রেসের ভেতরে খুব স্বাভাবিকভাবেই এই সবকটা স্বার্থের সংঘাত ছিল। না হলে তো নীলম সঞ্জীব রেড্ডি আর ভিভিজির সংঘাতটা হয় না। রাহুল গান্ধী তো স্বীকার করেছেন যে আমাদের মধ্যে অনেক আরএসএস আছে। না হলে ব্যাংক জাতীয়করণ নিয়ে ইন্দিরা গান্ধীকে তার দলের বিরোধিতার মুখে পড়তে হয় না।
ফলে এই যে সংঘাতটা ছিল কংগ্রেসের ভিতর, কালে কালে যেটা হলো সেটা হচ্ছে কংগ্রেসের ভেতরের সবচাইতে প্রতিক্রিয়াশীল অংশ সর্বভারতীয় ক্ষেত্রে তারা বিজেপিতে চলে গেল, রাজ্যের ক্ষেত্রে তারা তৃণমূলে চলে গেল। সবচাইতে প্রতিক্রিয়াশীল অংশটা, সবচাইতে লুম্পেন অংশটা, তৃণমূল তো প্র্যাকটিক্যালি হচ্ছে একটি লুম্পেন সংগঠন। এই লুম্পেন সংগঠনে তৃণমূল নিজেদেরকে গড়ে তুলল। এই অংশটার যে তৃণমূলীকরণ, এই অংশটার যে বিজেপিকরণ গোটা দেশে, সেইটার ভিতর থেকে কিছুটা প্রগতিশীল, কিছুটা ধর্মনিরপেক্ষতা এবং কিছুটা অবশ্যই চরম দক্ষিণপন্থা, তার অংশ হয়ে কংগ্রেস রয়ে গেল। এখনো তো কংগ্রেসের অভ্যন্তরে এই সংঘাত আছে, থাকতে বাধ্য। শ্রেণী ব্যবস্থা যদি থাকে তাহলে এটা থাকতে বাধ্য। ফলে সেখান থেকে সেই শ্রেণী ব্যবস্থায় যে শ্রেণী আমার সঙ্গে আসতে পারে, সেই শ্রেণীকে জয় করার চেষ্টা কমিউনিস্টরা করবে, এটা তো স্বাভাবিক। সেটা স্বাভাবিক। আমি কংগ্রেসের সমালোচনার যে জায়গাটা আপনি করেছেন, খুব পরিষ্কার ছবি আপনি একটা দিয়েছেন, কিন্তু আমি সেটাকে সরিয়ে রেখে বামেদের কথায় প্রাসঙ্গিকতায় নিয়ে আসছি। কেননা যে কথা আরএসএস বলেছিল আজকে 2026-এ দাঁড়িয়ে সেটাই দাঁড়াচ্ছে যে একদিকে মুসলিম এবং একদিকে কমিউনিস্ট, এই দুই প্রধান শত্রুকে তুমি যেটা বললেন, মোদিও বলেছেন যে সবচেয়ে খুশি হয়েছেন যে ভারত থেকে সংসদীয় রাজনীতিতে সরকার পরিচালনায় কমিউনিস্টরা বিদায় নিয়ে নিল, একদম পরিষ্কার। এটাতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। জানি না বাংলাতে বেশি খুশি হয়েছেন না কেরালার জন্য বেশি খুশি হয়েছেন। তো যাই হোক, এখন আপনারা বলুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাম দলের নেতৃত্ব এই ব্রাহ্মণ্যবাদী ব্যাপারগুলো এবং তার সঙ্গে এই যেটা আপনি বলছেন তৃণমূলের ভেতর যে ফ্যাসিস্ট শক্তিটা রয়েছে বা বিজেপি আরএসএস এর মধ্যে যে ফ্যাসিস্ট শক্তি রয়েছে, এইগুলোকে লড়বার জন্য যে প্রেরণাটা আপনাদের নতুন প্রজন্মের প্রচুর ছেলে মেয়ে আপনাদের কাছে আসছে, এদের অনেককে আমি জিজ্ঞাসা করেছিলাম কাকাবাবু নামটা জানো, তারা বলতে পারছে না। তাহলে ধারাবাহিকতার জায়গা থেকে যে ইতিহাসটা ওরা কিন্তু শ্যামাপ্রসাদের বিষয়টা চালু করে দিয়েছে এবং আগামী 5 বছরে দেখবেন শ্যামাপ্রসাদকে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়া যাবে। এই প্রসঙ্গে একটা কথা আপনার মনে পড়ে গেল, ভোটের আগেতে মোহাম্মদ সেলিম এসেছিলেন প্রেস ক্লাবে। তিনি বললেন যে আমি দায়িত্ব কেন, আমি প্রথমেই প্রেস ক্লাবেতে আপনাদের সামনে হাজির হলাম, এর আগে প্রেস ক্লাবের এতে কিছু বক্তব্য বলার মতন আমি আসিনি, মানে আপনাদের জায়গাটা থেকে। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির এই রকম ভূমিকার কথা বামেরা জানতো, তারপরে ওই বেঙ্গল প্যাক্টের পরবর্তী সময় কি করে শ্রদ্ধানন্দ পার্কে একই মঞ্চে দুজনে হাজির থাকেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কলকাতাতেও আমরা দেখলাম শহীদ মিনারেতে অটল বিহারীর সঙ্গে হাতে হাত মিলিয়ে জ্যোতিবাবু করলেন। তখন উনি আমায় বললেন ওটা তো তখন বিজেপি, জনসংঘ তো নয়, তখন জনতা ভেঙে গেছে এটা। কিন্তু জনসংঘ আর বিজেপির পার্থক্যটা কি? খালি সিম্বলে পার্থক্য, আর তো কিছু পার্থক্য নেই। আর যেটা আমি শ্রদ্ধানন্দ পার্ক সম্বন্ধে বললাম, সেটাতে উনি বললেন যে এটা হচ্ছে গুগল ইউনিভার্সিটির তথ্য, এরকম তথ্য আমার কাছে নেই। কিন্তু ওখানে কথা বাড়ানোর স্কোপ ছিল না বলে আর কিছু বলতে পারিনি। আপনার কাছে আমি জানতে চাইছি যে বামেরাও কি ওই শ্রেণী সূত্র চিনবার ব্যাপারে তাদের সঙ্গে কখন প্রয়োজনে কতটা কি রাখতে হবে, এই প্রয়োজনেও কি বারবার একটু ভুল করে এসছে, যেটা মানুষ বারবার দেখে একটু দ্বন্দ্বে পড়ে গেছে? আপনি আবার ভুল করছেন। আই এম সরি টু না না, নিশ্চয়ই বলবেন, 100 বার। 1977 সালে গোটা দেশের কাছে প্রধান প্রশ্ন ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, শ্রেণী না, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। এই রেস্টোরেশন অফ ডেমোক্রেসির প্রশ্নে জনতা দল, এই জনতা দল, কংগ্রেসের নেতা অশোক সেন, তিনি সেই জনতা দলে যোগ দেবেন। অশোক সেনের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ী নিমন্ত্রিত, জ্যোতি বসু নিমন্ত্রিত। অশোক সেনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে অশোক সেন এটা ঘোষণা করছেন যে তিনি জনতা দলে যোগ দেবেন এবং জনতা দলের বিজয় চাইছেন। তখন তিনজন হাত তুলে দাঁড়াচ্ছেন। এটার সঙ্গে ক্লাস, শ্রেণী, দাবিটা তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, দাবিটা তো শ্রেণীহীন সমাজ না। কিন্তু অটল বিহারী বাজপেয়ী তো কার প্রতিনিধিত্ব করে আসছে? অটল বিহারী বাজপেয়ীও তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসির দাবিতে একমত। সেই আন্দোলনের প্রধান নেতার নাম জয়প্রকাশ নারায়ণ। সেটা একমত না সেটা পলিসি ছিল যে জনসংঘ নাম থেকে বোর্ডটাকে, সেটা অটল বিহারী বাজপেয়ী জবাব দেবেন।
সেই মুহূর্তে না না আপনি হাত দেখাচ্ছেন কেন আমি বুঝলাম না, না। আমি বলবো আমরা না না আপনি আমরা হতাশ ভাববো, হচ্ছেন কেন? হতাশ না, আমরা কেন ভাববো। কেন ভাববেন? হুম। সেই মুহূর্তে রেস্টোরেশন অফ ডেমোক্রেসির প্রশ্নে যে আমার সঙ্গে আসবে, একদিনের জন্য আসবে হলেও তাকে আমি নেব, পরের দিন সে আমায় ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একদিনের জন্য আসবে যদি হয়। যখন হিটলার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে জার্মানিতে, সেই সময়ের প্রধান বিপদ কি জার্মানির শ্রেণী আন্দোলন নাকি ফ্যাসিবাদ? এই যে হিটলারের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে মানুষ এক হবে, সেই মানুষ একসঙ্গে থাকবে। গোটা বিশ্বজুড়ে তাই ছিল, গোটা বিশ্বজুড়েই তো তাই ছিল। শিল্প মালিক ছিল না ফ্যাসিবাদের বিরুদ্ধে? সেই শিল্প মালিকের বিরুদ্ধে সেই সময় কমিউনিস্টরা শ্রেণী সংগ্রাম করতে গেছিল, যায়নি এবং না গিয়ে ঠিক করেছিল, কারণ তখন প্রধান প্রশ্ন ছিল ফ্যাসিজমকে আটকাও। ঠিক সেই রকম ৭৭ সালে প্রধান প্রশ্ন ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, নট ক্লাস এক্সপ্লয়টেশন। এই রেস্টোরেশন অফ ডেমোক্রেসির প্রশ্নে অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু, অশোক সেন একদিন একবারের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন, বেশ করেছেন। গণতন্ত্র রক্ষা করার জন্য ভারতবর্ষের মতো দেশে গণতন্ত্র রক্ষার জন্য যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে আমরা বামপন্থীরা প্রস্তুত। সেদিনও ছিলাম, আজও আছি। না, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর যে ভাইরাস, সেটা তো আপনাদের জানা ছিল। মহা মুশকিল তো। আবার বলছি, অটল বিহারী বাজপেয়ী ইন্ডিভিজুয়াল ইজ নট এ দ্য ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ হোয়েদার রেস্টোরেশন অফ ডেমোক্রেসির প্রশ্নে তুমি আছো কি নেই। দ্য সিঙ্গেল কোশ্চেন, রেস্টোরেশন অফ ডেমোক্রেসিতে তুমি আছো না নেই, এই সিঙ্গেল কোশ্চেন। এবারে যেমন অজস্র মানুষকে আপনি রাস্তায় বেরিয়ে জিজ্ঞেস করুন যে আপনি কি বিজেপির সঙ্গে আছেন, সেই মানুষ বলবে আমি বিজেপির সঙ্গে নেই, কিন্তু বিজেপিকে ভোট দিয়েছি। কারণ দ্য মেন কোশ্চেন ছিল তৃণমূল যাক, বিকল্প মেন কোশ্চেন ছিল পাল্টানো দরকার। এই ইলেকশনের মেন কোশ্চেন পাল্টানো দরকার। পাল্টাতে চেয়েছি, তাই বিজেপিতে ভোট দিয়েছি। তো সুন্দরবনে যখন পাল্টানো দরকার তা থাকবে না, তখন আমি বিজেপিতে নাও ভোট দিতে পারি। তাহলে তো বলছেন যে সুন্দরবনে বাঘের হাত থেকে বাঁচে নদীতে, কুমিরের নদীতে ঝাঁপ না, দিয়েছে। এগুলো অতি সরলীকরণ। এটা মানে সেই সরল মানুষদের জন্য তো সরলীকরণে তো কিছু মনে করবেন না। এটা ওই রামছাগলের না, দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, অতএব রবীন্দ্রনাথ রামছাগল মার্কা। তাহলে এটাকে কি বলবেন? এই লজিকগুলো, এই বিকল্পটা এই লজিকগুলোই রাজনৈতিক আলোচনা হয় মানুষের না। বিকল্প কি ভাবলো তাহলে? আরে মানুষ কি ভাবলো? মানুষ ঠিক বোঝে। মানুষই তো ভেবে ঠিক করলো বিকল্প চাই। মানুষই তো ভেবে ঠিক করলো পাল্টানো দরকার। এত তো সবাই মিলে করলো, আমরাও করলাম। মানুষ কি সরলো তার জায়গা থেকে? মানুষই তো ঠিক করলো। তার মানুষকে, মানুষের উপর ভরসা হারানো পাপ। মানুষ ঠিক সময় মতো বুঝবেন কোনটা কোন সময় করা দরকার, মানুষ সময় মতো করবেন। মানুষ যদি মনে করেন বিজেপিকে 50 বছর রাখা দরকার, রাখবেন। মানুষ যদি মনে করেন বিজেপিকে 5 বছর পর সরিয়ে দেওয়া দরকার, দেবেন। মানুষের উপর ভরসা হারানো পাপ। মানুষ কি বুঝলেন? মানুষ সেদিনও ঠিক বুঝেছিলেন বলেই তো বাংলায় সেই জনতা দলের ঔদ্ধত্যকে ত্যাগ করে বাপ জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী করেছিলেন। মানুষ তো বাংলায় ওই অটল বিহারী বাজপেয়ী জনতা দলের ঔদ্ধত্যকে তো মানুষ বাংলায় স্বীকার করেননি, সেদিনও করেননি। সেদিন কি জ্যোতি বসু আর অটল বিহারী বাজপেয়ী একসাথে হাত মিলিয়েছে, এই কারণে মানুষ বামপন্থার থেকে মুখ ঘুরিয়ে চলে গেছিলেন? তাহলে আজকে ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবেই হোক, এই যে বিজেপিকে নিয়ে এলো, তৃণমূলের হাত থেকে বাঁচবার জন্য নিয়ে আসলা হলো, এই সময়তে বামেদের কি কর্তব্য হবে এবং বামেরা কি একটু বেশি সতর্ক হওয়ার জায়গা চলে এলো? দেখুন, বামেদের প্রথম থেকেই তো বামেরা জানে যে আরএসএস এর প্রধান শত্রু কমিউনিস্ট, আরএসএস এর প্রধান শত্রু মুসলমান, আরএসএস এর দ্বিতীয় শত্রু খ্রিস্টান। এ তো বামেরা জানে। তা আমাদের জানার বাইরে তো কিছু ঘটেনি, যা আমরা জানি তাই ঘটেছে। খুব স্বাভাবিকভাবেই আরএসএস এর সঙ্গে মতাদর্শগত লড়াই, সেই লড়াইটা এই সময় আরো বেশি সুচারুভাবে প্রয়োগ করবার সময় উপস্থিত হলো। এক, কঠিন হলো নাকি? একসঙ্গে অবশ্যই কঠিন তো বটেই। দুই, এই লড়াইটায় ভারতবর্ষের ঐতিহ্য ইতিহাসকে বাদ দিয়ে হবে না। ভারতবর্ষের ঐতিহ্যে, ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের মানুষের ধর্মের প্রতি বিশ্বাসে এবং
ধর্ম থেকে অর্জিত শিক্ষায়। ধরুন আমি ধর্ম মানি না, কিন্তু আমায় যদি কেউ বলে সদা সত্য কথা বলিবে, এটা তোমায় কে শিখিয়েছে, আমি তো বলবো ধর্ম। পরের দ্রব্য না বইয়া চুরি করা, এটা আমাকে শিখিয়েছে, ধর্ম তো শিখিয়েছে। প্রাতিষ্ঠানিক ধর্ম নয়, মানবিক ধর্ম। কিন্তু ধর্ম নিয়ে এখন তো ধোঁয়াশ আছে মানুষের মধ্যে। আছে, আছে, থাকবে, চিরকাল থাকবে। কিন্তু এই যে প্রভাব, ধোঁয়াশা যেমন আছে তেমন প্রভাবও আছে। ধরুন একলব্যর দক্ষিণ হস্ত কেটে নিয়েছিল ব্রাহ্মণ দ্রোণাচার্য। একলব্যকে, একলব্য সাঁওতাল ঘরের ছেলে, একটা সাঁওতালের ছেলে, সিভিল ট্রাইব, উপজাতি, আদিবাসী। সে ক্ষত্রিয় অর্জুনের চাইতে বড় বীর হবে, এটা ব্রাহ্মণ দ্রোণাচার্যের মেনে নেওয়া সম্ভব ছিল না। শূর্পণখার নাক কান কেটে নেওয়া হয়েছিল। সম্মুখতাই শূর্পণখা একজন আদিবাসী রমণী, যে আদিবাসীদেরকে তৎকালীন ব্রাহ্মণরা রাক্ষস বলতো। রাক্ষস তো একটা জাতি, রাক্ষস তো রাক্ষসের মতো দেখতে যে আমরা রূপকথায় পড়ি তা না, রাক্ষস একটা জাতি। রামচন্দ্র 9 বছর বয়সে তারকা রাক্ষসী বধ করার মধ্যে দিয়ে প্রথম হত্যা শুরু করলেন, নারী হত্যা। সুতরাং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ভিতর নিম্নবর্ণের মানুষের প্রতি উচ্চবর্ণের অত্যাচারের যে ছাপ লেগে আছে। সাঁওতালদের নিজস্ব একটা ধর্ম আছে, তার নাম সারদা ধর্ম। এখন সেই সারদা ধর্ম পালনকারী মানুষকে দিয়ে আপনি যদি জয় শ্রীরাম বলাতে চান, সেটা আপনার ভয়ে বলতে পারে, কিন্তু মন থেকে তো বলবে না। কিন্তু ইতিহাস বলছে তো তাদের হিন্দু হওয়ার প্রবণতা অনেক বেশি কাজ করছে বেশ কিছুদিন ধরে। ঠিক, একদম ঠিক। মতুয়াদের দেখুন না, একদম ঠিক বলছেন। কিন্তু মতুয়াদের যে সবচাইতে বড় কাজ, এগুলো তো বলা হয় না, যারা মতুয়া রাজনীতি করে তারা বলে না। হরিচাঁদ ঠাকুর চাঁড়ালকে নমশূদ্রে রূপান্তরিত করার লড়াই লড়েছিলেন। মতুয়ারা অরিজিনালি চাঁড়াল, তাদেরকে চাঁড়াল বলে ডাকা হতো, তাদের শিক্ষার সুযোগ ছিল না, তাদের স্পর্শ করা হতো না, এটসেট্রা এটসেট্রা। সেই চাঁড়ালকে নমশূদ্রে রূপান্তরিত করার লড়াইটা হরিচাঁদ ঠাকুর লড়লেন এবং জিতলেন। নমশূদ্র বলে একটা নতুন সাবকাস্ট তৈরি হলো। হরিচাঁদ ঠাকুরের থেকেও বড় কাজ করলেন হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর। 92 বছর বেঁচে ছিলেন, তার ভিতর 3132টা স্কুল বানিয়েছেন। 3132টা স্কুল বানিয়েছেন একটা লোক তার 92 বছরের জীবনে। প্রথম 20 বছর বাদ দিন, শেষ 2 বছর বাদ দিন, তাহলে 70 বছরে তিনি 3192টা স্কুল বানিয়েছেন। এই যে 3132টা স্কুল বানিয়েছেন, এই যে শিক্ষার প্রসার, আজকে সেই মতুয়াকে যদি আমি বোঝাতে পারি যে 90,000 স্কুল গোটা দেশে বন্ধ হয়েছে, এই গুরুচাঁদ ঠাকুরের উত্তরাধিকারীর রাজনীতি করছে, এখন আছে, আমি বোঝাতে পারিনি বলে, আমার তো কাজ এটা বোঝানো, আমি বোঝাতে পারিনি। আমি যদি এটা কালকে বোঝাতে পারি, পরশু বোঝাতে পারি, সে মানুষ বুঝবে না, আমি এটা বিশ্বাস করি না। আমি মানুষের উপর ভরসা হারাতে চাই না। আচ্ছা, আপনার কাছে আর সময় খুব কম, ছোট ছোট দুটো প্রশ্ন খালি রাখবো। একটা প্রশ্ন রাখবো, এই ধরুন আপনি যাদের কথা বললেন, মতুয়া একটা সম্প্রদায়, বঞ্চিত মানুষের একটি সম্প্রদায়, তার সঙ্গে সঙ্গে বাঙালি মুসলিম সমাজও একটি বঞ্চিত সম্প্রদায়। আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি কোনো মুসলিম ভোট পাইনি, ভবানীপুরেও পাইনি, নন্দীগ্রামেও পাইনি। তার সঙ্গে সঙ্গে আবার আমাদের বলছেন, আমাদের ভট্টাচার্য মহাশয় বলছেন যে রাষ্ট্রবাদী মুসলিম আমাদের সঙ্গে আছে। সুতরাং দুজনের কথার মধ্যে একটা কন্ট্রাডিক্টরি কাজ করছে, দুজনের কথার মধ্যে একটা ভারসাম্য নেই কথাটার মধ্যে। আমি যদি বামেদের কথায় চলে আসি, বামেদের এইবার ভোটেতে যা সভা হয়েছে, আইএসএফ এর সঙ্গে সমঝোতা করতে হয়েছে এবং সেখানে ভিআইপি বক্তা হিসেবে হাজির করতে হয়েছে নওশাদকে। তা নওশাদের তো সেরকম স্কুলিং কিছু ছিল না, কিন্তু তারা সেকুলার হিসেবে তাদের পরিচয় দিয়েছে যখন, তখন আপনারা ওদের সঙ্গে একটা প্যাক্ট করেছেন। আজকে এই মুসলিম সমাজের মধ্যে বা ওই যে সম্প্রদায়ের কথা বলছেন, মতুয়া বলুন বা সঠিক অর্থে যাতে সর্বহারা বলি, সেই সমাজের প্রতিনিধিত্ব করবে তো কমিউনিস্ট পার্টি। সেখানে কি করে আইএসএফ দলের
সাহায্য নিতে হচ্ছে কমিউনিস্ট পার্টিকে? আমাদের যে বাঙালি মুসলমান, এই বাঙালি মুসলমানের 100 জনের ভিতর 90 জন হিন্দু থেকে ধর্মান্তরিত হওয়া মুসলমান, এবং এরা সবাই হচ্ছে সমাজের সেই অন্তঃশ্রেণী যারা হিন্দু উচ্চবর্ণের অত্যাচারে ইসলাম ধর্মকে অনেক বেশি উদার ভেবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বাঙালি মুসলমানদের ক্ষেত্রে এটা প্রায় 100% সত্য। ফলে এদের যে শ্রেণীগত ভিত, এদের যে চরিত্রগত ভিত, সেটা হিন্দু নিম্নবর্ণের সঙ্গে একদমই আলাদা না। এদের সাংস্কৃতিক ভিতটাও এক, না। ঠিক এই কারণের জন্যই হিন্দু শব্দ বন আর ইসলাম শব্দ বিবি মিশে বন বিবির পূজায় একসঙ্গে সবাই মাতে। ঠিক এই কারণের জন্যই দক্ষিণ রায়ের পূজায় একসঙ্গে সবাই মাতে। ঠিক এই কারণের জন্যই সত্যনারায়ণের পূজা হয়, সত্যপীর এবং হিন্দু নারায়ণ। ফলে এই যে কালচারাল হেরিটেজ, সবচেয়ে বেশি সেবা সঙ্গীত লিখেছেন মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলাম। বড়ে গোলাম আলী খাঁ পাকিস্তান থেকে ভারতে নাগরিকত্ব নিয়ে চলে এসেছিলেন। পাকিস্তান সরকার তাকে বলেছিল তার গান থেকে হে রাম শব্দটা বাদ দিতে। তিনি রিফিউজ করে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে চিঠি লিখেছিলেন, আমি ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিকত্ব চাই। সেই রাতে রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরুর সাথে কথা বলে তাকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি পাকিস্তান ছেড়ে চলে আসেন, সারা পৃথিবীতে অনুষ্ঠান করে যাচ্ছেন, জীবনে দ্বিতীয়বার আর পাকিস্তানে যাননি পাকিস্তান ছেড়ে চলে আসার পরে। এই সবই তো আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস। আবার এই মুসলিম সমাজের ভিতর একটা উগ্র অংশ, তারা আফগানিস্তানের তালিবানের বিজয়ে আনন্দ করে, তারা জৈশি মোহাম্মদের মিছিল দেখলে আনন্দিত হয়, তারা জামাত বাংলাদেশে জিতলে খুশি হয়। কেনটা তো গবেষণার বিষয়, আপাতত ফ্যাক্টে থাকি, সত্যে থাকি। ফলে এই মুসলমানদের বড় অংশটা ভারতীয়, যেটাকে সমীর ভট্টাচার্য রাষ্ট্রবাদী বলেছেন। আবার আরএসএস এর খাতায় এই মুসলমান হচ্ছে প্রধান শত্রু, কমিউনিস্টদের পরে প্রধান শত্রু। তাহলে ফলে ন্যাচারালি এই শুভেন্দু অধিকারী আর সমীর ভট্টাচার্যের কথায় আপনি যেটা কন্ট্রাডিকশন দেখছেন, আমি সেটাকে কন্ট্রাডিকশন হিসাবে দেখছি না, আমি সেটাকে কৌশল হিসাবে দেখছি। একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে একটা অংশকে উইনোভার করতে চাইছেন, আর আরেকজন মুসলমানরা কেউ আমাদের সঙ্গে নেই, অতএব হিন্দুরা আরো বেশি কনসলিডেট হোক, এইটা চাইছেন। এই দুটো চাওয়াকে একসঙ্গে বাজারে ছেড়ে দেওয়া হলো। যে চাওয়াটার পক্ষে মানুষ আসবে তাকেই বিজেপির লাভ, শাকের কড়াতের মতো এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। ফলে এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি নির্ভর স্টেটমেন্ট বলে আমি বিশ্বাস করছি। আমি এটাকে দুজনের মধ্যে কন্ট্রাডিকশন বলে ধরছি না। তাহলে এটাও তো একটা কৌশলই হলো, রাজনীতি কৌশল। অবশ্যই। তাহলে এই রাজনীতির কৌশলে মোকাবিলা করতে গিয়ে বামেরা, এই আইএসএফ বলুন বা আরো অন্যান্য কিছু সংগঠন রয়েছে যারা সত্যি সত্যি একটু প্রগতিশীল ভাবনা চিন্তা করেন, যাদের মধ্যে ধর্মনিরপেক্ষতার বিষয়গুলো রয়েছে, তারা এই লাল ঝান্ডার নিচে না থেকে তারা তাদের বিকল্প একটা শক্তির প্রয়োজনীয়তা অনুভব করলো। তা সেটাও তো বাম দলের জন্য একটা বলতে পারেন ব্যর্থতা, নাকি ভুল বলছি? ব্যর্থতা শব্দটা ব্যবহার করতে আমি রাজি না, তবে এটা তো ঠিক যে নিশ্চিতভাবেই তাদের সমস্ত কথাগুলো আমরা প্রতিফলিত করতে পারিনি বলে তারা আলাদা দলের প্রয়োজন বোধ করেছেন। তাদের সব কথাগুলোকে যদি আমি প্রতিফলিত করতে পারতাম তাহলে তারা আলাদা দলের প্রয়োজন বোধ করতেন কেন? 77 সালে যখন প্রথম সরকার এলো তখনও তো তারা 30% ভোট 25% ভোট যাই থাকুক না কেন, কিন্তু মন্ত্রিসভার মধ্যে দেখা গেল 2 জন বা 3 জন সেরকম নাম কোয়াস্তে কতগুলো দপ্তরে তাদের রাখা হলো। সেই হারে পার্সেন্টেজের হিসেবে তো তাহলে প্রতিনিধিত্ব তখন থেকে একটা দিলেও তো তাদের মধ্যে একটা কাজ করতো যে হ্যাঁ আমাদের শতাংশের হিসেবে আমাদের জায়গাটা মনে করে পার্টি আমাদের দল বাম ফ্রন্ট আমাদের সেই মর্যাদাটা দিল। তখনও তো তারা সেই জায়গাটা বঞ্চিত হয়েছে। এটা অনেক মুসলিম আমার বন্ধু বান্ধব যারা আছেন। 77-এর বিধানসভার প্রথম স্পিকারকে
নামটা মনে পড়ছে না এক্ষুনি। সৈয়দ মনসুর হবি, হ্যাঁ, মনসুর হাবিবুল্লাহ সাহেব। ঠিক আছে। হ্যাঁ, তারপর থেকে লাগাতার বামফ্রন্টের 34 বছরের স্পিকারকে হাবিবুল্লাহ, আমাদের এই সাহেব হাসিন হাসিন আব্দুল হালিম। বিধানসভার স্পিকার থেকেছে বরাবর একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, মানে বিধানসভার চিফ, বিধানসভার হেড, যার কথায় গোটা বিধানসভা চলে। আপনি বলছেন নামকাও আসতে 3 জন মন্ত্রী, মানে পোর্টফোলিও 3 জন মন্ত্রী ছিল। সেটা তো আপনি বিজেপি ওই কথা বলতে পারে, আমরা তো আদিবাসীকে রাষ্ট্রপতি বানিয়েছি। তো না, ভুল হলে একটু ধরিয়ে দেবেন। আমার এক্ষুনি মনে নেই 77-এ কতজন সংখ্যালঘু মন্ত্রী ছিলেন, কিন্তু বাম সরকারে সবসময় সংখ্যালঘু মানুষদের প্রতি যথোপযুক্ত মর্যাদা দেওয়ার চেষ্টা হয়েছে। বাম সরকারের সবচেয়ে বড় কাজ কি? ভূমি সংস্কার। সবচাইতে বেশি উপকৃত কে হয়েছে? সংখ্যালঘু মানুষ, তপশিলি জাতি উপজাতির মানুষ। বড়গাঁও অপারেশন সবচাইতে বেশি উপকৃত কে হয়েছে? 25% জমি ফেরত পেয়েছে তারা, তখন তাদের নিজেদের অধীনে আনতে পেরেছে মুসলিম সম্প্রদায়। 30% এর মতো হিসেব আছে। 600 সামথিং মাদ্রাসা ছিল, বাম সরকার সেটাকে নিয়ে গেল হচ্ছে 13,000 প্লাস। উচ্চ মাধ্যমিকও সুযোগ পেয়েছে বেশি, এগুলো সব ঠিক আছে। আলিয়া বিশ্ববিদ্যালয় সবগুলো সুযোগ পেয়েছে, ঠিক আছে। অজস্র মাদ্রাসায় কম্পিউটার পড়ানোর ব্যবস্থা, ইংরেজি পড়ানোর ব্যবস্থা, অঙ্ক পড়ানোর ব্যবস্থা। আপনার হজ হাউস, এই সমস্ত কিছু তো বাম সরকারের অবদান। এখন তারপরে ওই ভোট ব্যাংকটা চলে গেল তৃণমূলে। দেখুন, ভোট চলে যাওয়া, ওই ভোট ব্যাংক কেন বলছেন? সব ভোটই তো গেছে। আমরা তো সেটা তো- 5% ভোট সেটা পেয়েছি। ঠিক আছে, কিন্তু আমরা যারা 5% ওরা ভোট পেয়েছি। কমিটেড, যেটা কমিটেড, কেন ওটাকে কমিটেড বলছেন? ওটা কমিটেড, হিন্দুটা কমিটেড না কেন? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনি মুসলিমটাকে কমিটেড ধরছেন, হিন্দুটাকে কমিটেড না ধরছেন কেন? বামফ্রন্ট যে 77 থেকে 2006 অব্দি ধারাবাহিক জিতেছে, 11 দিয়ে গেছে, তাতে হিন্দু ভোট কমিটেড ছিল না। 51% পর্যন্ত আজকে পর্যন্ত পাইনি কেউ। তাহলে আপনারা পেয়েছেন? তাহলে পেয়েছে। আমি তবে কেন বলছেন? আমি পার্টিকুলার ওই এই সম্প্রদায়ের যে কথা, এই ওই যে সম্প্রদায়ের কেন কথা। বলবেন? এই যে ওই সম্প্রদায় বলে চিহ্নিত করে দিচ্ছেন, আমার তো এটাতেই আপত্তি। কে গুনতে গেছে ওর ভিতর কোন ভোটটা মুসলমানের আর কোন ভোটটা হিন্দুর? যে মুসলমানরা সব বামপন্থীদের ভোট দিত, মুসলমানরা সব তৃণমূলে চলে গেল, মুসলমানরা এখনো তৃণমূলেই রয়ে গেছে। হু হ্যাজ ডিসাইডেড ইট? আই ডোন্ট নো। মুসলিমদের যে ভোট ব্যাংকটা গেছে বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, যার জন্য উনি বলেন যে গরু দুধ দেয় বেশি, তার আমি লাঠি বলছি দিতে হয়। আমরা 52% ভোট পেয়েছিলাম, আমরা 5% এসেছি। হুম, তাহলে আমার হিন্দু ভোটও গেছে, মুসলমান ভোটও গেছে, খ্রিস্টান ভোটও গেছে, শিখ ভোটও গেছে, সবই গেছে। সব ভোট গেছে। হুম। তাহলে কেন আমি খালি মুসলমান ভোট গেছে এটা বলবো? বলছি কেন, তারা তো সবসময় একটা অস্তিত্বের সংকটে ভুগেছে। কে বলেছে আপনাকে? আজকেও দেখবেন গ্রামাঞ্চলে আপনাকে চলে কে যাবেন, বলেছে? তারা শহরাঞ্চলে চলে যাবেন, একটা প্রচ্ছন্ন কিন্তু তাদের আরে মধ্যে একটা এই অস্তিত্বের ন্যারেটিভ সংকট গুলো আছে। তো নির্মাণ করা হয়, এই ন্যারেটিভ গুলো নির্মাণ করা হয় ঠিক, নির্মাণ করা পৃথিবীর হয়। সব দেশে। পৃথিবীর সব দেশে যারা সংখ্যালঘু তাদের ভিতরে একটা অস্তিত্বের সংকট থাকে, পৃথিবীর সর্বত্র থাকে। সেটা তৈরিও হয় অনেক তারা একটু বেঁধে বেঁধে থাকে, তারা একটু বেঁধে বেঁধে থাকে। থাকে তো। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক। এটা পৃথিবীর সব দেশের জন্য সত্য। আপনি বেছে বেছে পশ্চিমবাংলার গ্রামের জন্য সত্য করছেন কেন? যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সেটাকে পশ্চিমবাংলার একটা বুথের সত্য বলে প্রতিষ্ঠিত করে মুসলমানদেরকে না, আলাদা করে চিহ্নিত করে তাদের ভোট ওদিকে, তাদের ভোট এদিকে করছেন কেন? আমি এই জন্য বলছি যে এই বাংলাতেই কিন্তু শরৎচন্দ্র বলেছেন যে বাঙালি হিন্দুদের সহিত মুসলমানদের ক্রিকেট খেলা হইল। এই এই আলাদা করে রাখার যে প্রয়াসটা, এখানেও তো সেই উচ্চবর্ণের বাঙালি ইন্টেলেক্ট ক্লাস তো প্রথম থেকেই এই জায়গাটা তৈরি করে রেখেছেন। না হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা আনন্দমঠে জানি, দীনবন্ধু মিত্রের আমরা নীলদর্পণ জানি, কিন্তু মুশাররফ হোসেনের জমিদার দর্পণটা আমরা জানি না, জানতে দেওয়া হয়নি আমাদের। একদম ঠিক। তাহলে এইগুলো তো এক ধরনের তাদের তাহলে অস্তিত্বের সংকট। আপনার আমার শিক্ষাকে অসম্পূর্ণ রাখার দায় তো মুসলমানের না, না, মুসলমান তাই নয়। এটা তো শাসকের দায়। হ্যাঁ। তো শাসকের দায়ের জন্য
তার যে প্রতিক্রিয়া, তার সেটা আপনি মুসলমানের ঘাড়ে ফেলবেন কেন? আমি মুসলমান, আমি বাঙালি হিসেবেই ধরছি। আমি বাঙালিদের মধ্যে ধর্মের দিক থেকে একটি আলাদা সম্প্রদায়, তারা কিন্তু অস্তিত্বের সংকটে থাকে। আমি প্রচুর মুসলমানদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা বলেছে যে আমরা সবসময় বঞ্চিত শোষিত হয়েছি। আমি আবার বলছি গোটা পৃথিবীতে যেখানে যারা সংখ্যালঘু তারা অস্তিত্বের সংকটে থাকে। এই যে আমাদের পরিযায়ী শ্রমিকরা যায় বাইরে, দেখবেন আমাদের যে পরিযায়ী শ্রমিকরা অন্ধ্রপ্রদেশে আছে, সেই পরিযায়ী শ্রমিকরা যদি তারা হিন্দু হয়, তাহলে দেখবেন সেই হিন্দু পরিযায়ী শ্রমিকরা চায় একটা জায়গায় বেঁধে বেঁধে থাকতে, কারণ ওখানে তারা মনে করে তাদের অস্তিত্বের সংকট। তারা তো হিন্দু, কেন মনে করে? আমার মেয়ে দুবাইতে থাকে, আমি 5 বার দুবাইতে গেছি। দুবাইতে যে বাংলাদেশের প্রচুর পরিযায়ী শ্রমিক, ইন্ডিয়ার প্রচুর পরিযায়ী শ্রমিক দুবাইতে, তারা এক জায়গায় থাকে। কেন থাকে? মুসলিম প্রধান হওয়া সত্ত্বেও কেন থাকে? কারণ যেখানে যে সংখ্যায় কম, সেখানে সে অস্তিত্বের সংকটে ভোগে। এটাতে আলাদা করে মুসলমান চিহ্নিত করাটাই আমার আপত্তি। না, আমার আপনি যদি একই সঙ্গে বলতে, আমার আপত্তি, কিন্তু আমার কথা একটাই যে যেখানে সংস্কৃতি দুজনকে মিলে একটা বঙ্গ সংস্কৃতি, সেইখানে তো তারা এই ফিলটা করছে, কারণটা কি সেটাই বলছি আমি, আর কিছু না। আমার প্রশ্নটা ওইখানেই ছিল। আমরা তো একই সংস্কৃতির মানুষ, তারা আর আমাদের তো আলাদা কিছু নেই। ধর্মের দিক থেকে আলাদা, প্রাতিষ্ঠানিক ধর্মের দিক থেকে আলাদা, সংস্কৃতি চর্চায় তো আমরা আমি প্রচুর গ্রাম আপনাকে দেখিয়ে দেবো যেখানে এই ফারাকটা নেই। নেই তো, প্রচুর গ্রাম দেখিয়ে দেবো নেই। কিন্তু এই পরবর্তীকালে সরকার যাওয়ার পর থেকে যে এই তো তৈরি হওয়াটা বাড়তে শুরু করলো, সেটাই আমি বলছি। না না, সেটা তো অনেক রাজনৈতিক কারণ আছে। হ্যাঁ, সেটাই বলছি। সেই রাজনৈতিক কারণগুলোকে আক্রমণ করুন। আমরা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে একটি সাক্ষাৎকার নিচ্ছিলাম, কথায় কথায় অনেকটা সময় চলে গেল। আরো অনেক কিছু তার কাছ থেকে জানা ছিল, বামেদের আগামী ভবিষ্যৎ, কিন্তু সেগুলো একটি পর্বের মধ্যে আর হয়ে উঠলো না। পরবর্তী কোনো এক সময় কোনো একটি পর্বে আবার সেই সব নিয়ে আলোচনা করব। তন্ময় ভট্টাচার্য কিন্তু ওই মার্কসের যে কথা, আত্মসমালোচনা, সেখানকার মধ্যে থেকে এই মুহূর্তে বামেদের প্রাসঙ্গিকতা কোনখানে, কেন বামেরা ক্ষয়িষ্ণু হয়েছে, এইসব ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত তার দৃষ্টিভঙ্গিতে তিনি আলোচনা করেছেন। তার সব বক্তব্যের সঙ্গে যে একমত হয়েছি তা নয়, কিন্তু একজন প্রাজ্ঞ প্রবীণ একজন বামপন্থী নেতা, তার যে বক্তব্যটা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কারণ দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।